তো বলে যে সে প্রতি বছর প্রায় 8 মিলিয়ন মানুষ তো মারা যায় সরাসরি শুনলাম আপনি নাকি দুটা চাকরির ইন্টারভিউ দিয়েছেন কিন্তু কোনোটাতেই চাকরি হয়নি। নম্বর 148 এবং 149 যে আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য আমি কথা বললাম তো বিকালে রাখুন। দেখি তাহলে হ্যাঁ বিকেলে তাহলে যাই দেখো আমার জানাবে কি হবে। তুই আর ঠিকানাটা আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিস। আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি মেসেঞ্জারে, সমস্যা নেই। ঠিক আছে, আমি তো হঠাৎ করে মানে ব্যবহার করি। হ্যাঁ সমস্যা নেই, আমি বুঝতে পারছি তোমার মাথার মধ্যে অনেক ই চলছে। ঠিক আছে, আমার সঙ্গে ঠিকানা দেখা করে কাল সকালে তোর বাড়ি যাবো, তখন কথা হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে ঘটনাগুলো যা হবে আমি তোকে ওখানে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল তাহলে এখন। চলো অনেকদিন থেকে কথা হয়নি। তোর কি হ্যাঁ গাড়ি করবে লাখ টাকা করবে, এখন সুন্দর করে বাড়ি যেতে এখান থেকে, বুঝলি? যা লাখ কেন চলছে, আমার লাগছে তোর কি? সাহার রনকের চাচাতো ভাই। তুই কি জিজ্ঞেস করলি কেন? যার নামে যাবি তুই আমার সাথে? যার নামে যাবে তুমি নামাজ কালাম পড়ো না, মানুষ তো ঝগড়া বিবাদ করো, হ্যাঁ সবসময় উল্টা পাল্টা কাজ করো, তুমি যার নামে কে যাবে? মোবাইল ফেললি কেন ভাই? মোবাইল ফেললো মানে মোবাইল দিয়ে এখন কুচি করে ভেঙে ফেল দেবো এখানে, বুঝিস আমাকে? মোবাইল কিনে ভাঙিবে, কত কষ্ট করে মোবাইল কিনেছি জানিস ভাই? কত কষ্ট করে কিনেছিস? আমি চুরি করে মোবাইল কিনেছি। চুরি করা কত বড় পাপ জানিস? চুরি করে আমার পাপ কেন? চুরি তো সবাই করে, এটা আমার পাপ হলো নাকি? চুরি নাকি সবাই করে? তুই কি গাঞ্জা খেয়ে আসছিস নাকি রে ভাই? হ্যাঁ, নেশা টেশা করে আসছিস? গাঞ্জা তখন সবাই এটা আবার নেশা হয় নাকি গাঞ্জা দিয়া? এ ভাই, পাগল কি আমি হয়ে গেছি না এই হয়ে গেছি? আমাদের পাগল মানছে। আচ্ছা যাই, তুই যেহেতু চুরি করিস, গাঞ্জা টাঞ্জা খাস, ঠিক আছে, চল একসাথে জাহান্নামে যাবো। আমি যাবো না, তুমি যাবো না। এই থাম, থাম, এই শোনা থাম, গুরুত্বপূর্ণ কথা আছে, শোন, তুই এখানে আয়। এই তোর ফোন তো ভাঙলাম, হ্যাঁ? আর তুই যেহেতু চুরির টাকা দেয়, কি হয়েছে বল? এই কি হয়েছে মানে? তুই এখানে কেন? তুই এখানে তোকেই তো বুঝছি না, মাহিন না তুই? তোকেই তো বুঝছি না। কালকে তোমাকে পাঠাবো। কালকে পাঠালি তো, ওই জন্য তো তোকে তো আজ তোকে আবে, আবে থাম, শোন, শুনে যা আগে, মন করে নাই, শুনতে মেজাজ খারাপ করিস না। এমনি মেজাজ খারাপ হয়ে গেছে ঠিক আছে? আর তোর আরো মেজাজ খারাপ যাবো ওর কাছে। যাবে না। শোন শোন, তুই দাঁড়া, তোর সাথে পরে কথা আছে। হ্যাঁ তুই শোন, কি হয়েছে? তুই মানে তোর হারাম তোর বন্ধুর কাছে আমাকে পাঠাচ্ছিলি কেন? কেন হারাম তোর মানে কি হয়েছে ওর? জানিস তোর বন্ধু কত বড় হারাম কর? কেন ওই তো নামাজ যখন সব কিছু পড়ে তো নামাজ যেটা পড়লে তোকে দিনদার হয়ে যায় নাকি? কি হয়েছে নাকি? কি হয়েছে নাকি মানে? ব্যবস্থা তো ভালোই নাকি? ব্যবসা ভালো? আর ব্যবসা ভালো? আরে ব্যবসা ভালো, তোর মুখ কাজ শুনে তো। কি হয়েছে তুমি বলো, তাহলে আমি জানি না তো। জানিস না? না, বলো। তুই তোর বন্ধু সম্পর্কে জানিস না, আর আমার বাড়িতে দিয়েছিস। না আমি শুনেছিলাম আর কি, ওই তো বলেছিল ভালো, এখন আমি তো ওর কাছে যাইনি আর কি। ভালো, তাহলে শোন কি হয়েছিল কাল। হ্যাঁ বলো। স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ আসেন ভাই। স্যার আমি কি হ্যাঁ বসেন বসেন, চেয়ারে বসেন। তো আমি শুনলাম নাকি আপনাদের এখানে জব? হ্যাঁ জব হবে। আপনাকে কি মাইন্ডে পাঠাচ্ছে নাকি? হ্যাঁ, মাহিন আমার কাছে ছোট ভাই আর কি। ও আচ্ছা, হ্যাঁ আমাকে ফোন দিয়েছিল ভাই। আচ্ছা হ্যাঁ। তো আমাদের এখানে আপনার কাজ করতে পারবেন তো নাকি? হ্যাঁ পারবো, সমস্যা নেই। আপনাদের প্রোডাক্টগুলো বলেন কি? প্রোডাক্ট ধরেন আপনাকে তো দেখে বুঝে বুঝে লাগছে অবশ্য। এখন ধরেন আমাদের সিগারেটের একটা মানে প্রোডাক্ট আছে, মানে বিভিন্ন সিগারেটের ওগুলো রেটে দিতে হয়। আর একটা প্রোডাক্ট হচ্ছে আপনার এই যে বিভিন্ন আরসি টারসি আর কি, এই যে কোকা কোলা ধরেন, ঠান্ডা এসে আমি অনেকগুলো আছে আইটেম আছে। তারপরে ধরেন ওর সাথে থাকবে আপনার পেপসুডেন্ট, আরও বিভিন্ন ধরেন এই জাতীয় জিনিসপত্র আছে, মানে এগুলো আপনাকে দিতে হবে, ডেলিভারি দিতে হবে আর কি। আচ্ছা আর কি? এগুলো থাকবে আপনার
এখন আপনি মানে কোনটা নিতে চাচ্ছেন, সিগারেটটা নেবেন নাকি কোকা কোলা? আরো ধরেন বিভিন্ন আইটেম আছে, আপনাকে ফোন থেকে দেখাই, আপনাকে দেখাচ্ছি তখন। এই কি প্রোডাক্ট দেখাবি তুই? কোম্পানির বস? তুই কোম্পানির বস? হ্যাঁ, চশমা বললে তো বস হয়ে যায়। আপনি কি ভাই, কি হয়েছে? কি হয়েছে মানে বুঝতে পারিস না? দেখা তো লাগার। আপনি তো রাখছেন কিনা আমি বুঝলাম না। এই হঠাৎ তোর কোম্পানির মালিক কে বল? আমি কি বললাম? কি বললি মানে বুঝতে পারিস আমি না? আপাতত এখানে বস, আমি কি সমস্যা আমাকে বলেন এখন। বসেন, বসেন, আপনি বসেন। তবে তুই আমাকে কি বস? তুই বস এখানে, তুই বস। ভাই আপনার সমস্যা কি? আমি আপনাকে কি বললাম? হ্যাঁ, কি বললি মানে বুঝতে পারিস না? কি বললি? আমি তো আপনাকে সিগারেট বেচার কথা বলিনি, আমি আপনাকে এই যে কোকা কোলা ড্রিঙ্ক এগুলো বলার কথা বলি। কোকা কোলা না? কোকা কোলা। এই কি এটা? এগুলো কথা না? দোতলা না? দোতলা তো ভাই। তোকে যদি এই নিচে এখানে ফেলি তো কেমন হবে? কেমন হবে ভাই? কেন ফেলবো মানে বুঝতে পারিস না তুই? ভাই আপনার কি হয়েছে ভাই, আমি বুঝলাম না। তুই বাংলাদেশে থাকিস না কোথায় থাকিস? হঠাৎ আমি তো বাংলাদেশে আছি, হঠাৎ আপনার কি হলো? মনে নাই কি হলো? তুই জানিস না কোকা কোলা ইসরায়েলের পণ্য? ইসরায়েল কোন আপনাকে কি বললো এটা? আমি বলবো তাই। তাই বললো মানে? তুই এখন গুগল কর ইসরায়েলের যে পণ্য কোকা কোলা, 7 আপ, হ্যাঁ ভাই আমি জানি, জানি ভাই। ইসরায়েলের পণ্য তোরা বেচছিস কেন? ভাই এটা একটা, তোরা কি মুসলিম না? ভাই মুসলিম ঠিক আছে, আমার ধরেন এটা একটা ব্যবসার ক্ষেত্রে এই করতে হবে। আপনি এত বড় রাখছেন কেন? এত মাথা করলে হবে নাকি? মাথা খারাপ হয়ে তোর তোর টেবিল তো বেশি ভাই কিন্তু তোকেও ভাই আপনি শোন তোকে এখন আমি এখানে জবাই করবো, জবাই করে ওই রক্তগুলো তোর বোতলে প্যাকেটজাত করবো, দেখো আমি 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 কিন্তু পুলিশে ফোন করব। পুলিশে ফোন দিবি? পুলিশ কেন? তো 14 গোষ্ঠী গালি আয়, সবাই ধরে ফেলে দেবো আমি আজ। ভাই ছাড়েন, আপনি ভালো ছাড়েন, আপনি করবেন না তো, চাকরি করবেন না, ঠিক আছে? ভালো করে বললেই যাও ভাই। চাকরি কি তোর কোম্পানিকে আমি ধ্বংস করে দেবো একদম। কোকা ইসরায়েলের পণ্য হয়েছিস, হ্যাঁ? ভাই আপনি চলেন, তাই কোথায় যাবো? তুই বস এখানে বস। এখানে আসেন, এখানে আসেন। কোনো কথা হবে না, আগে আমার কথা জবাব দে। তোরা ইসরায়েলের পণ্য কাছে বন্ধ করবি কিনা বল। বন্ধ করবো, আপনি ভালো করে বসেন, বসেন, আপনার সাথে বসে কথা বলতে হবে, শুনুন। আসেন, ঠিক আছে, ঠিক আছে, বসেন, বসেন, আপনি বসেন, যা বসে কি করবি? বসেন, আপনি বসেন। এই পাঠান, একটা স্প্রাইট নিয়ে নিতো, ফ্রি থেকে ঠান্ডা ঠান্ডা। কি কি আসবে? ঠান্ডা আপনার স্প্রাইট না স্প্রাইট। ভাই। এর বুঝলি? হ্যাঁ, ওই হচ্ছে সিগারেট বিক্রি করে, ঠিক আছে? সিগারেট টান সবাই বিক্রি করে, সবাই বিক্রি করে, কিন্তু এই ইসরায়েলের পণ্য কোকা এগুলো বিক্রি করে না। ওরা এগুলো আমাকে দিয়ে বিক্রি করবে। আমি তো আমি জানতাম ওখানে না, যাবো। আমি তো জানতাম না, আমি এখন ওর নাম্বার ব্লকে দেবো। আবে আর নাম্বার ব্লক কি করবি? ওর আগে হ্যাঁ, ওর কোম্পানি বন্ধ কোম্পানি করতে বন্ধ হবে। করবো। আর কোম্পানি বন্ধ না করলে তোকে এখানে পুঁতে ফেলে দেবো। আমি আমার কোম্পানি বন্ধ করার ব্যবস্থা করছি, এই যে ওর নাম্বার ব্লকে দিচ্ছি। ওকে, আর কোম্পানিও ইনশাল্লাহ আর কোম্পানি তো বন্ধ হবে। বন্ধ করে দেবো। তবে তার আগে তুই যে আমাকে, আমার মেজাজ খারাপ হয়েছিল, তার উপরে তুই আমাকে তোর আমি তো তোমার ভালো লাগে বলে করেছিলাম, আমি কালকের মধ্যে সব উঠিয়ে দেবো। কালকে আমাদের উঠাবি, তো তোকে আমি আজকের মধ্যে হাসপাতালে পাঠার ব্যবস্থা করছি। মাহিন তো পারলে আলো ভাই, তুই না, তুই ফোন কি চুরি করে কিনেছিলি না? তো এই যে চুরি করে কিনেছিলি? চুরি করে স্বাভাবিক একটা কাজ। স্বাভাবিক, তুই এখানে এখানে কথা আছে। চুরি করে ফোন কিনেছিলি না? স্বাভাবিক বিষয়, স্বাভাবিক বিষয়। লে এখন ফোন মুখে বল। ফোন চুরি করে কিনিস না? স্বাভাবিক একটা বিষয়। চুরি করা নাকি স্বাভাবিক? তো চুরি করা আজ বাইরে, চুরি করা স্বাভাবিক বিষয় না। চুরি চুরি করিস, চুরি করা ফোন কিনিস, বেয়াদব কোথাকার। চুরি করা ফোন কিনে আরা, এদের কারণে মেজাজ খারাপ হয়ে যায়। রনক কিনে এখন কিছু করার নাই, ওকে দিয়ে তো খুব বিপদে পড়ে গেলাম, কি যে করবো, কি করবো, তাই তো। আরে রাবিত, কি খবর? কোনটা যাবে, কোনটা যাবে? ওই দাঁড়া দাঁড়া, যায় না, ওই কিন্তু হেভি রেগে আছে, মারিয়ে দিবি, বুঝলে কি? আমার আমি আগে মোসাফির ভাইকে ফোন দিই। মাহিম কল দিল এখন। মোসাব্বিরুল ইসলাম রওনাক এখানে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রের ভূমিকা পালন করেছেন। আচ্ছা, দেখি কি বলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম মাহিম। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো আছি ভালো, আলহামদুলিল্লাহ। বলো কি খবর তোমার? ও কথা হলো, রনক এলাকা তো খুব বিপদে আছি আমরা। রৌনক আবার কি করলো নাকি? ওই তো আপনার প্রচুর মাথা গরম করছে আর সবার সাথে খারাপ ব্যবহার করছে, আচ্ছা, এই ব্যাপার। মানে যাকে পাইছে তাকে মারতে লাগছে আর কি। তো এটার একটা ব্যবস্থা করতে তুলছি আপনাকে। আচ্ছা, যা শুনলাম তবে অবস্থা তো ভয়াবহ। তাহলে তুমি একটু ওকে দেখো, ওই জন্য কাউকে মারামারি না করে, জাস্ট একটু দেখো। তুমি একটু দেখো, আমি হচ্ছে আমার কাজে একটু ছিলাম বাইরে, বাড়ির বাইরে আছি। তো তুমি দেখো ওকে, আমি জাস্ট আসছি কিছুক্ষণ পর। আসেন তাহলে। আচ্ছা, আমাকে কখন আসতে হবে তুমি বলো তো?
চলে আসেন, এখন পাবেন আমাকে। ওকে এখন পাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই আসছি। এই যে আমি একটু বাইরে আছি, এই রাস্তায় ছিলাম, আমি এই যে হাঁটতে লাগলাম, হ্যাঁ। আমি আসছি, ওয়েট করো। ওকে এখন পাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই আসছি। এই যে আমি একটু বাইরে আছি, এই রাস্তায় ছিলাম, আমি এই যে হাঁটতে লাগলাম, হ্যাঁ। আমি আসছি, ওয়েট করো, আচ্ছা, আসছি। রাবিত কোনটা গেল? তুই শেষ করে দেবে, যাই ওখানে যাই। এই তুমি কি করছিস? আম্মা তোমাকে ডাকছে। আম্মা ডাকছে না, আম্মা ডাকছে, আম্মা ডাকছে। ওই ওই, এই রমা, ছেড়ে দাও। ছেড়ে দেবো? লে, ছেড়ে দিলাম। ও, এই রমা, তুমি তো হেভি বাড়াবাড়ি করছো। এই, আমি আবার কি বাড়াবাড়ি করলাম? হ্যাঁ, কি বলছিস তুই এগুলো? এই তুমি তো সকাল থেকে সবার সাথে খারাপ ব্যবহার করছো, সবাইকে মারপিট করছো, মারছো সবাইকে, এত খারাপ ব্যবহার করছো কেন? আমি খারাপ ব্যবহার করছি না? আমি খারাপ ব্যবহার করছি? খারাপ ব্যবহার ভাই, চুপ করে আছি। ওদেরকে আচ্ছা, মাইন্ড তো ওখানে দাঁড়া, রাজু তুই নে। আচ্ছা রমত, বলো কি ব্যাপার তোমার? ভাই আপনি তো রাগার এই কারণটা কি আগে বলো, মানে আমি তো বুঝলাম না। আমি এখানেই দেখলাম যে তোমাদের টিকিট মারছিলে, এর কারণটা কি? আচ্ছা, আমি ডিটেলস কারণটা খুলে বলো যে এই কারণে তুমি এগুলো করছো। ডিটেলস বলছি, আপনি পুরো কাহিনী শুনেন তাহলে। আমির, একটা জিনিস দেখতে আসো। কি জিনিস? এই যে দেখো, এটা হচ্ছে যে একটা চাকরির নিউজ বের করলাম, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, তো এটা হচ্ছে যে চাকরির ইন্টারভিউ, এটা দুটা, হ্যাঁ। হুম দুটা নিউজ, মানে দুটাতে অনেক ভালো ভালো জব, আর তুমি তো জানো আমার রেজাল্ট ভালো, হুম হুম হ্যাঁ। তো সেক্ষেত্রে যদি আমরা এই চাকরিটা যদি আমি করি, হুম। হ্যাঁ, তাহলে কিন্তু দেখা যাবে যে মাসে অনেক ইনকাম। ও, তো আমি ইন্টারভিউ দিতে যাবো আগামীকাল, হুম। তখন দেখা যাক কি হয়। যদি হয় তাহলে তো হয়ে গেলো, না হলে কিছু করার নেই, তাই না? রাবেত, রাবেত, কথা হচ্ছে যে আমি হচ্ছে ইন্টারভিউ দিতে যাচ্ছি, হ্যাঁ। তো দোয়া করো, দেখা যাক কি হয়। হুম। ভালো করে হ্যাঁ, ইন্টারভিউ। আর আমি যাচ্ছি, গেটটা লাগিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা রনক, এখানে তো অনেক গরম, মানে চলো আমরা বাসায় যাই নাকি? বাসায় চলো, আমি বিষয়টা দেখছি। আচ্ছা চলুন, বাসায় চলুন তাহলে, ওখানে গিয়ে কথা বলি। আচ্ছা রনক, বলো তো তোমার কি ব্যাপার? ইন্টারভিউ দিতে গেলে তারপরে তোমার কি হলো? ইন্টারভিউ দিলাম, সেখানে তারা বললো যে, তারপর বলছে যে যে আমাদের অফিসে আসলে যারা দাড়ি রাখে তাদেরকে চাকরি দেওয়া হয় না। তো আমার মুখে দাঁড়িয়ে আছে, এই জন্য আমাকে চাকরিতে নিল না। কথা হচ্ছে আমাদের অফিসে দাঁড়িয়ে থাকলে চাকরি দেয় না, চাকরি তো নেওয়া হয় না। আপনি যদি চাকরি করতে যান তো সেভ করে আসতে পারেন। বললো যারা মুখে দাঁড়িয়ে রাখে তাদেরকে আমরা জবে নিই না, এই জন্য আমাকে চাকরিতে নেওয়া হলো না। আচ্ছা, মানে তুমি ইন্টারভিউ দিতে গেলা, সেখানে তোমার দাড়ি রাখছো, এই জন্য তোমাকে চাকরি দেওয়া হলো না, তাই তো? মানে দাড়ির কারণে তোমাকে চাকরি দেওয়া হলো না? মানে কি একটা অবস্থা! মানে আমি একটা জিনিস বুঝি না, এই কোম্পানিগুলো এরকম কেন করে? আমার এই দাড়ি একটা মাছিরও ক্ষতি করতে পারবে না, তো যেখানে একটা দাড়ি কোনো মাছিরও ক্ষতি করতে পারবে না, তো সেই দাড়ি রাখার কারণে কেন এই কোম্পানিগুলো মানে কাউকে মানুষকে জব দেয় না? বুঝলাম না, আজীব ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দাড়ি লম্বা করো, গোঁফকে ছোট করো, কিন্তু এই দাড়ি মানে রাখার কারণে চাকরি দিচ্ছে না সমাজে।
কি একটা অবস্থা ভাই! আমি তো একটা জিনিস কিছুতে বুঝলাম না, যে দাড়ি রাখার কারণে কেন আমাকে চাকরিতে নিল না। মানে এটা কি কোনো লজিক হলো? আজীব ব্যাপার। আর আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত আছে, যে অনেকে বলে যে দাড়ি রাখা এটা হচ্ছে সুন্নাত, এটা ফরজ নয় বা ওয়াজিব নয়। এটা অনেকে মনে করে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। দাড়ি রাখা এটা হচ্ছে ফরজ, দাড়ি রাখা হচ্ছে ফরজ। চার মাযহাবের ঐক্যমতে দাড়ি রাখা হচ্ছে ফরজ বা ওয়াজিব। হ্যাঁ, এখন দাড়ি রাখা যেহেতু ফরজ বা ওয়াজিব, সুতরাং দাড়ি রাখতেই হবে, এতে কোনো ছাড় নেই, দাড়ি রাখতেই হবে। আর সহিহ বুখারীর 5892 নম্বর হাদিসে যেটা উল্লেখ করা আছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখন হজে যেতেন বা উমরায় যেতেন, তখন দাড়ি এভাবে ধরে এক মুষ্টির নিচে যতটুকু থাকতো সেটুকু কেটে ফেলতেন, অর্থাৎ এক মুষ্টি পরিমাণ দাড়ি প্রত্যেকে রাখতেন। অর্থাৎ আমরা বলতে পারি যে এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। বাকিটা আমরা পরে দেখব, দাড়ি কত লম্বা করতে হবে কি না করতে হবে সেটা আমরা পরে। তবে এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখা এটা হচ্ছে ওয়াজিব, এটা রাখতেই হবে, এতে কোনো ছাড় নেই। হ্যাঁ, অবশ্যই আমাদের দাড়ি রাখা তো ফরজ, কিন্তু সমাজে প্রচলিত আছে যে দাড়ি রাখা সুন্নাত। এটা অনেক প্রচলিত ভুল ধারণা। আর আমাদের প্রিয় শায়েখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ, তিনি কিন্তু বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, এই জন্য দাড়ি রাখা হচ্ছে সুন্নাত। তিনি দাড়ি রাখতে আদেশ করেছেন, এই জন্য হচ্ছে দাড়ি রাখা ওয়াজিব। এবং তিনি দাড়ি কাটতে নিষেধ করেছেন, এই জন্য হচ্ছে দাড়ি কাটা হারাম। মূলত দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তাই রাখা সুন্নত। দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে নির্দেশ দিয়েছেন, তাই দাড়ি রাখা ওয়াজিব। এই সিম্পল বিষয়টা মানুষ বুঝে না। আর আমি যখন এই বক্তব্য প্রথম শুনি, তারপর থেকে আমি দাড়ি রাখা শুরু করি। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। আমিন। আচ্ছা, তারপর কী হলো বলো তো? পরের দিন মানে 27 জুন আমি গেলাম আরেকটি ইন্টারভিউ দেওয়ার জন্য। তো সেখানে আমি তাদের সাথে প্রথমে ভালোই কথা হলো, তারপর বলছে যে আপনার চাকরি কনফার্ম 90% ওকে, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে 10 লক্ষ টাকা দিতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। 10 লক্ষ টাকা আপনাকে দিতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনি হয়তো 20 লক্ষ বলতাম, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি অনেক ট্যালেন্টেড, সেজন্য 10 লক্ষতেই আমরা রেখে দিচ্ছি। মানে তারা আমার কাছে 10 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে। 10 লক্ষ টাকা ঘুষ! হ্যাঁ, 10 লক্ষ টাকা ঘুষ। আর আপনি বলেন এই 10 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে কীভাবে আমি চাকরিতে জয়েন করি? আর 10 লক্ষ টাকা দেওয়া সম্ভব না। মানে কি হয়েছে সমাজের অবস্থা গো! 10 লক্ষ টাকা এখানে আছে ভাই, তাহলে লেখাপড়া করার কি প্রয়োজন? যদি 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকরি নিতে হয়, তাহলে লেখাপড়া করার কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই তো। এভাবে যদি এগুলো চলতে থাকে, 10 লক্ষ টাকা ঘুষ বা 1 লক্ষ টাকা ঘুষ বা 20 লক্ষ টাকা ঘুষ, এই যে ঘুষ, এই ঘুষ যদি চলতে থাকে সমাজে, তাহলে তো আমার এবং তোমার মতো যারা যুবক রয়েছে তারা তো লেখাপড়া একদম ছেড়ে দেবে। লেখাপড়া ছেড়ে দিয়ে তখন জাস্ট বলবে যে কী দরকার লেখাপড়া করার, কোনো প্রয়োজন নেই। যেহেতু 10 লক্ষ টাকা ঘুষ লাগবে, টাকা দিয়ে দেবো, চাকরি হয়ে যাবে, পড়াশোনার তো কোনো প্রয়োজন নেই। তুমি যে বলেছো যে ঘুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, এটা আছে পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 188। এখানে উল্লেখ করা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। এটা এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলেছেন যে এটা ঘুষ সম্পর্কে বলা হয়েছে। তো এখানে ঘুষ সম্পর্কে বলা হয়েছে, আরও অনেক হাদিস রয়েছে মিসকাতে, তারপর বিভিন্ন জায়গাতে রয়েছে যে ঘুষ আদান প্রদানকারীর উপর লানত, সো আরও অনেক হাদিস এরকম রয়েছে। ঘুষ হচ্ছে এক ধরনের জুলুম, এই ঘুষ এটা হচ্ছে এক ধরনের জুলুম, হ্যাঁ, এক ধরনের অন্যায়, অনৈতিক কাজ। কেন? আমি পড়াশোনা করেছি, আমার রেজাল্ট ভালো, এখন আমাকে কিছু টাকা না দিলে নাকি চাকরি হবে না, জব হবে না? আজীব ব্যাপার। হ্যাঁ, আসলে মানুষ এই ঘুষকে অনেকটাই হালাল মনে করে নিয়েছে। আচ্ছা, এরপর বলো কি হলো তোমার বিয়ে কেন ক্যান্সেল হলো, আমাকে বিষয়টা একটু বলো। তো আমার বিয়ে ক্যান্সেল যেভাবে হলো সেটা হচ্ছে যে আমি তো এলাম এসে সব সার্টিফিকেটগুলো জ্বালিয়ে ফেললাম। আমাদের হচ্ছে একমাত্র বোন, তো আমরা তো চাইবোই যে আমাদের বোন ভালো জায়গায় যাক, ভালো থাকুক। আপনি এখনো বেকার, চাকরি করেন না, আর এদিকে আমাদের বোনের জন্য আসলে অনেক ভালো একটা সম্বন্ধ আসছে। ছেলে আমেরিকায় থাকে, মাসে 10 লাখ টাকা ইনকাম।
তো অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যেহেতু এটা একটা বেটার অপশন। আশা করি আপনি বুঝবেন। আপনার জন্য শুভকামনা রইলো, আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করেন।